গল্পের বাক্সবাই রোমানানুপুর চ্যানেলে আমি রোমানানুপুর আপনাদের পড়ে শোনাচ্ছি মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত। আজ শুনবেন উপন্যাসটির চতুর্থ অর্থাৎ শেষ পর্ব। পরের দিনের ঘটনা, সন্ধ্যা 7:30। স্থান শুভঙ্কর বাবুর অন্দরের ড্রয়িং রুম। ড্রয়িং রুমে শুভঙ্কর বাবু, প্রবীর আর শুভঙ্কর বাবুর ভাগিনেয় যোগেন বাবু তিনজনে নানা কথাবার্তা কইছে। প্রবীর সুস্থ হয়ে উঠেছে অনেকখানি, শুধু মাথার ক্ষতটা এখনো ভালোভাবে শুকায়নি। ডাক্তারের রিপোর্টে লোহার রড কিংবা ওইরূপ কোনো কঠিন জিনিস দিয়ে মাথায় আঘাত করা হয়েছে, কিন্তু আঘাত তেমন জোর না হওয়ার দরুন প্রবীর বেঁচে গেছে। নচেত চায়ের সরঞ্জাম নিয়ে শম্ভুর আবির্ভাব। সে একে একে সকলকে চা পরিবেশন করে দিল। চায়ের কাপে চুমুক দিয়ে যোগেনবাবু বললেন, আমার তো মনে হচ্ছে প্রবীরবাবু, সুখদেবের সঙ্গে খুনের বিশেষ সংস্রব আছে। শম্ভু মনে মনে হাসল। যোগেনবাবুর কথার উত্তরে প্রবীর বলল, সংস্রব আছে এমন কথা জোর করে বলবার মতো এখনো কিছু আমরা পাইনি। যোগেনবাবু বললেন, কিন্তু এছাড়া আর কী কারণ থাকতে পারে তার অন্তর্ধানের মধ্যে? কারণ অবশ্য একটা আছে নিশ্চয়, না হলে সে এমন চুপি চুপি সরে যাবে কেন? সে অজানা কারণটা আমাদেরই খুঁজে বার করতে হবে, তারপর সন্দেহ করা। বলে সে শম্ভুর দিকে আড় চোখে একবার চাইল। শম্ভু মনে মনে হাসছে। ঠিক এমনি সময়ে, শুভঙ্কর কোথায় রে? বলতে বলতে সুটকেস হাতে একজন বয়স্কা বিধবা স্ত্রীলোক হাসি মুখে ড্রয়িং রুমের দরজার সামনে আবির্ভূতা হলেন এবং শুভঙ্কর বাবুকে দেখে খুশিতে উচ্ছ্বসিতা হয়ে বলে উঠলেন, এই যে শুভঙ্কর, চিনতে পারছিস আমাকে? কতদিন পর দেখা। শুভঙ্কর বাবু উল্লসিত হয়ে ওঠেন, মাসিমা আপনি? বলতে বলতে তিনি আনন্দের আতিশয্যে ঘর থেকে বেরিয়ে এসে মাসিমার পায়ের ধুলো নিলেন। হ্যাঁ রে হ্যাঁ, আমি তোর মাসিমা, হাসি মুখে বললেন মাসিমা। ওফ, আপনাকে কত দিন দেখিনি। এখানে আসবার জন্য আপনাকে কত লিখেছি, কিন্তু আসেন কই। আর আজ সেই মাসিমা নিজের ইচ্ছায় আমার বাড়িতে পা দিয়েছেন। মাসিমা হাসেন। অতপর শুভঙ্কর বাবু মাসিমার হাত থেকে সুটকেসটা নিয়ে অন্দরের দিকে অদৃশ্য হলেন। তাকে অনুসরণ করে মাসিমাও প্রস্থান করলেন। প্রবীরের ভ্রু দুটো কুঁচকে গেছে। সুগভীর সন্দেহ ওই কোচকানোর আড়ালে। মাসিমার চেহারায় কেমন যেন পুরুষ পুরুষ ভাব, যেন কোনো পুরুষ স্ত্রীলোকের ছদ্মবেশে এসেছে। প্রায় মিনিট 20 পরে ড্রয়িং রুমে পুনরাবির্ভাব ঘটল শুভঙ্কর বাবুর। তিনি এসে সবে আসন গ্রহণ করেছেন, এমন সময় মানদার প্রবেশ। শুভঙ্কর বাবু সামনে এসে সে প্রশ্ন করল, উনি আপনার আপন মাসিমা বাবু? শুভঙ্কর বাবু হাসি মুখে বললেন, হ্যাঁ মানদা, আমার আপন মাসিমা, মায়ের নিজের বোন। কিন্তু ওনাকে এর আগে তো দেখিনি কোনো দিন। কী করে দেখবে বলো, উনি এখানে আসেননি প্রায় 8 বছর। তার আগে যা এসেছেন, আর তুমি আমার এখানে কাজে লেগেছ মোটে 5 বছর। উনি কোথায় থাকেন? লখনৌ। আর কিছু না বলে মানদা খুশি মনে ফিরে যায়। মানদার প্রস্থানের পর প্রবীর জিজ্ঞেস করে শুভঙ্কর বাবুকে, আচ্ছা শুভঙ্কর বাবু, কতদিন পর মাসিমার সঙ্গে আপনার দেখা হলো? তা 3 বছর হবে। 3 বছর আগে একবার লখনৌতে গিয়েছিলাম, সেই সময় দেখা হয়েছিল, তারপর আর দেখা সাক্ষাৎ হয়নি। আচ্ছা, সেই 3 বছর আগেকার মাসিমার সঙ্গে এখনকার মাসিমার চেহারায় কোনো তফাৎ দেখছেন কি? তফাৎ? হাসতে হাসতে শুভঙ্করবাবু বললেন, কেন বলুন তো? অমন সুন্দর দেহটা হঠাৎ পাল্টে যাবে কোন দুঃখে? তা বটে। প্রবীরও হাসতে থাকে। যোগেনবাবু হেসে ওঠেন এবং এই হাসির মধ্য দিয়েই প্রসঙ্গটা চাপা পড়ে গেল। প্রবীরের খটকা কিন্তু দূর হল না। ছোট্ট একটু ধারালো কাঁটা যেন বিঁধে রইল
ওর মনের কোণে। শম্ভুর অবস্থা অন্যরকম, চোখ দুটো ওর জ্বলছে যেন। শুভঙ্করবাবু বললেন, আজকের রাতটা কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে প্রবীরবাবু। কীরকম? হেসে প্রবীর শুধায়, মাসিমা আজ রাত্রে এখানে থাকবেন, কাল দুপুরের ট্রেনে রওনা দেবেন তারকেশ্বরে তীর্থ করতে। এখন ব্যাপার হলো, আমার ঘর, আপনার ঘর আর কাছারি ঘর, এই তিনটি ঘর ছাড়া আর কোনো ঘরেই বিছানাপত্তর নেই। তাই মনে করছি আপনার ঘরে মাসিমাকে শুতে দেব, আর আপনি শোবেন আমার ঘরে, আমি শোবো কাছারি ঘরে। একটা রাত্রির জন্য এই কষ্টটুকু আপনাকে করতে হবে প্রবীরবাবু, মনে কিছু করবেন না দয়া করে। প্রবীর সহাস্যে বাধা দিয়ে বলে, এতে কষ্টেরও কিছু নেই, মনে করবারও কিছু নেই। তবে আপনার কক্ষ নির্বাচনের কিছুটা অন্তত পাল্টাতে হবে। অর্থাৎ আপনি আপনার ঘরেই থাকবেন, আমি শোবো কাছারি ঘরে। না না, ও ঘরের বিছানাপত্তর তেমন সুবিধা নয়, ওতে আপনার অসুবিধে হবে। প্রবীর হেসে বলে, জানেন শুভঙ্করবাবু, কত রাতের পর রাত আমাকে কখনো ধূলিশয্যায়, কখনো বা স্যাঁতস্যাঁতে মেঝের ওপর, কখনো বা উঁচু নিচু কঠিন পাথরের উপরে নিদ্রা যেতে হয়েছে। অসুবিধা হলেও পরম নিশ্চিন্তে ঘুমিয়েছি। আর আপনার কাছারি ঘরে শোবার সমস্ত উপকরণই আছে, হয়তো পর্যাপ্ত পরিমাণে নেই, তার জন্য। বাপস, যথেষ্ট হয়েছে প্রবীরবাবু, আর নয়, থামুন, আপনার ইচ্ছায় পূর্ণ হবে। শম্ভু, যোগেনবাবু এবং প্রবীর হেসে উঠল। শুভঙ্করবাবুও নিজের রসিকতায় হাসতে লাগলেন। রাত 10টা। জমিদার বাড়ির সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এবং প্রত্যেকেই আশ্রয় নিয়েছেন নিজের নিজের শয়ন ঘরে। শুভঙ্করবাবু নিজের ঘরে শুয়েছেন, প্রবীর কাছারি ঘরে, আর প্রবীরের ঘরে নবাগতা মাসিমা। নীরব নিঝুম সারা বাড়ি, সকলে ঘুমিয়ে পড়েছেন বোধ করি। কিন্তু প্রবীর কাছারি ঘরের খিল এঁটে বিছানায় শুয়ে একখানা ক্রাইম নভেল পড়ছে। খানিক পরে বামুনপাড়ার পেটা ঘড়িতে শুরু হলো ঢং 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 11টা। বহু দূরে একটা কুকুর আচমকা চিৎকার করে উঠল। ঠিক তার পর মুহূর্তে সে ডাক আরও দূর থেকে প্রতিহত হয়ে ফিরে এলো। মিলিয়ে গেল প্রতিধ্বনি, চারিদিক নিথর হয়ে এলো আবার। ঘুমিয়ে পড়েছে সারা গ্রাম। গ্রামের সচল স্নায়ুমণ্ডলী অচল হয়ে গেছে, হারিয়ে ফেলেছে জ্ঞান। প্রাণ আছে, অথচ নেই চেতনা, জীবন মৃত যেন। পল্লীগ্রামে 11টাতেই রাত দুপুর। প্রবীর বই পড়া বন্ধ করল। আর নয়, সারাদিন মানসিক পরিশ্রম করার পর, অর্থাৎ সারাদিন সে চিন্তা করেছে হত্যা রহস্যকে কেন্দ্র করে, চিন্তা করেছে মাসিমার পুরুষালী চেহারাকে কেন্দ্র করে, কাজেই আর রাত্রি জাগরণ উচিত হবে না তার পক্ষে। বইখানা রেখে সে জল খাবে বলে খাট থেকে নামল। খাটের নিচে আছে জলের কলসি। জল ঢালতে গিয়েই চমকে উঠল পায়ের কাছে হঠাৎ কালনাগিনী দেখার মতো। খাটের নিচে আত্মগোপন করে রয়েছে ভৃত্য শম্ভুনাথ। চোখাচোখি হলো দুজনের। ক্ষিপ্র হস্তে বালিশের তলা থেকে রিভলভারটা টেনে নিয়ে শম্ভুর দিকে উঁচিয়ে ধরে চাপা গম্ভীর স্বরে বলে উঠল প্রবীর, বেরিয়ে এসো। চোখ দুটো রক্তবর্ণ ও হিংস্র হয়ে উঠেছে, যেন আগুন বেরিয়ে আসছে ওর দৃষ্টির সঙ্গে। মনে হলো ওর সে চোখের আগুনে শম্ভু যেন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু আশ্চর্য, শম্ভুর প্রাণ কাঁপল না এতটুকু। এমনকি সে বিন্দু মাত্র শঙ্কিত হয়েছে বলেও মনে হলো না। এ আবার কি রহস্য? বেরিয়ে এসো বলছি, এসো, আবার গর্জে উঠল প্রবীর। ধীরে ধীরে খাটের তলা থেকে বেরিয়ে এলো শম্ভু, এসে দাঁড়ালো প্রবীরের সামনে। মুখখানি ওর মৃদু হাসিতে উদ্ভাসিত। ওকে এই ভয়ঙ্কর মুহূর্তে নির্লজ্জের মতো হাসতে দেখে প্রবীরের ক্রোধ বেড়ে উঠল শতগুণ। বলল সে চিৎকার করে, আবার হাসা হচ্ছে শয়তান, কি হচ্ছিল ওখানে? হেসে শম্ভু বলে, কিছু না, এমনি বসেছিলাম। ধৈর্যের বাঁধ ভেঙে যায় প্রবীরের। বজ্র নির্ঘোষে সে চেঁচিয়ে ওঠে, শাট আপ ইউ রাস্কেল! জানো এই মুহূর্তে তোমার ইয়ার্কি
জন্মের মতো ঘুচিয়ে দিতে পারি। শম্ভু এবার মধুর ভাবে এবং নতুন এক কণ্ঠে বলে উঠল, আহা, অত চড়ছ কেন প্রবীর? রিভলভারটা পকেটে রেখে ঠান্ডা হও। ভয় নেই, আমি। অসীমদা? বিস্ময় ও আনন্দে হতবাক হয়ে পড়ে প্রবীর। আকাশের চাঁদ ধরায় নেমে এলেও বুঝি এত অবাক হতো না সে। ছদ্মবেশী মিস্টার চ্যাটার্জি বললেন, হ্যাঁ, আমি তোমার অসীমদা, কিন্তু এখানে এই জমিদার বাড়িতে আমি শম্ভু। কিন্তু প্রবীর কিছু বুঝে উঠতে পারে না। চ্যাটার্জি বলেন, সুখদেবকে আমিই কলকাতায় পাঠিয়ে এখানে কাজে লেগেছি তোমাকে সাহায্য করব বলে। এখন আনন্দের কথা হলো কি জানো, আমাদের কাজ আজ রাত্রে শেষ হয়ে যাবে। কাল ভোরে আসামিকে এখানকার থানায় পৌঁছে দিয়ে আমরা কলকাতায় যেতে পারবো। যাবার সময় ট্রেনে বসে তোমাকে সব কথাই খুলে বলবো। এখন আর কোনো কথা আমাকে জিজ্ঞেস করো না, তাতে বিপদ ঘটতে পারে। আজ রাত্রে আসামির আবির্ভাব হবে এই ঘরে। এই ঘরে? বিস্ময়ে ভেঙে পড়ে প্রবীর। চ্যাটার্জি হেসে বলেন, হ্যাঁ, এই ঘরেই। রাত্রে তোমার আজ ঘুম আসবে না, তা বেশ বুঝতে পারছি, কিন্তু সাবধান, তুমি জেগে আছো যেন ঘুণাক্ষরে তা বোঝা না যায়। আমি খাটের তলায় চললাম, তুমি লাইটটা নিভিয়ে দিয়ে কেরোসিনের ওই ওয়াল ল্যাম্পটা এমনভাবে জ্বালিয়ে রাখবে ঘরখানার আবহাওয়া যেন ঠিক ভর সন্ধেবেলার মতো আধো আলো আধো আধারের সৃষ্টি হয়। বুঝতে পারলে ব্যাপারটা? বুঝেছি, জবাব দেয় প্রবীর। রাত 1টা থেকে 1:30টার মধ্যে তার আবির্ভাব ঘটবে এ ঘরে। তোমাকে খুন করার জন্য সে আসবে। আমাকে খুন করার জন্য? হ্যাঁ, তোমাকে বাঁচিয়ে রাখার নিরাপদ নয়, ও বুঝতে পেরেছে। কেননা যে পোড়োবাড়ির মধ্যে তার আসল ব্যাপার, সে পোড়োবাড়ি সম্বন্ধে তুমি যখন সবচেয়ে বেশি উৎসুক হয়ে উঠেছ, তখন সে তোমাকে বাঁচিয়ে রাখে কোন ভরসায়? কিন্তু আততায়ীটি কে অসীমদা, জানতে পেরেছ? পেরেছি, তুমিও জানতে পারবে যথাসময়ে। তারপর চ্যাটার্জি দেওয়ালের গায়ে আটকানো উদয়পুরের শিল্পীর আঁকা রাম, সীতা ও স্বর্ণ হরিণের ছবিখানা প্রবীরকে দেখিয়ে বললেন, ওই যে ছবিটা দেখছো, ওই ছবির ভেতর দিয়ে আবির্ভাব হবে তার। ছবির ভেতর দিয়ে? প্রবীর অবাক না হয়ে পারে না। চ্যাটার্জি বললেন, হ্যাঁ, ওই ছবির মধ্য দিয়ে আততায়ের আবির্ভাব হবে, তুমি লক্ষ্য রেখো। যাক, আমি খাটের নিচে চললাম, তুমি ওয়াল ল্যাম্পটা ঠিকমতো জেলে রেখে শুয়ে পড়ো। হ্যাঁ, ভালো কথা। যদি আমাকে আর কোনো কথা জিজ্ঞেস করবার থাকে এবেলা করে নাও। এরপর আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমাদের সম্পূর্ণ মৌন থাকতে হবে। টুই শব্দটি পর্যন্ত না। না অসীমদা, এখন আর আমার কিছু জিজ্ঞেস করবার নেই। বেশ, বলে শম্ভুরূপী অসীম চ্যাটার্জি খাটের তলায় গিয়ে আশ্রয় নিলেন। প্রবীর জল খেয়ে চ্যাটার্জির কথা মতো ওয়াল ল্যাম্পটার সাহায্যে ঘরের পরিবেশ স্বপ্নময় আলো আধারের সৃষ্টি করে শয্যায় আশ্রয় নিল। শুয়ে শুয়ে একবার সে তাকালো উদয়পুরের শিল্পীর আঁকা 5 ফুট লম্বা 3 ফুট চওড়া ছবিখানার দিকে। ছবিখানা খুব অস্পষ্ট দেখা যাচ্ছে এবং ছবিটা আজ কেমন যেন রহস্যময় মনে হচ্ছে প্রবীরের কাছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর প্রবীর আবার দৃষ্টি নামিয়ে নিল ছবির ওপর থেকে এবং ক্রমে ক্রমে নানা চিন্তায় তন্ময় হয়ে পড়ল। ঢং 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 12টা বাজার আওয়াজ। মুহূর্তের জন্য ঘড়ির আওয়াজে একবার সম্বিত ফিরে পেয়ে আবার তন্ময় হয়ে পড়ল প্রবীর। ঢং 1টা, রাত 1টা। তার আসার সময় হলো। দুমুখ ছোড়ার নায়ককে এবার দেখতে পাওয়া যাবে। ভয়াল ভয়ঙ্কর মৃত্যুদূতের অভিযান শেষ হবে এবার। যবনিকা পড়বে নাটকের। চঞ্চল হয়ে উঠল প্রবীরের মন। চঞ্চল ঠিক নয়, যেন ঝড় শুরু হলো ওর মনের গহনে। এলোমেলো ঝড়। বিপর্যস্ত হয়ে উঠল ওর সারা মন রাজ্যটা। চোখের তীক্ষ্ণ দৃষ্টি ছুটে গেছে ছবির দিকে, যেন এবার আরও রহস্যময় হয়ে উঠেছে ছবিখানা। শুধু তাই নয়, যে ছবি একদিন নিজের অপূর্ব রূপরসের মাধ্যমে চিত্তহরণ করেছে প্রবীরের, এখন সেই ছবিটা
তার চোখের সামনে যেন একটা জীবন্ত বিভীষিকার মতো ধরা দিচ্ছে। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। সময় এগিয়ে চলে। সময় যত এগিয়ে চলে প্রবীরের বুকের স্পন্দন তত বাড়ে, চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয় তত, এবং সেই তীক্ষ্ণ দৃষ্টি ক্রমশ গভীর থেকে গভীরতরভাবে নিবদ্ধ হতে থাকে ছবিখানার উপর। ওই ছবির মধ্য দিয়ে আবির্ভাব হবে তার। কিন্তু এত তথ্য কেমন করে আবিষ্কার করলো অসীমদা? সে তো এসব একদিনের জন্য কল্পনা করতে পারেনি। ইস, ভাবতে গেলে সারা অঙ্গ শিউরে উঠে যেন প্রবীরের, রক্ত যেন জমে বরফ হয়ে যেতে চায়। যদি তার অসীমদা না আসতো মধুনগর, তাহলে সে কেমন করে প্রাণটা নিয়ে ফিরে যেত কলকাতায়? পারত না। এ মধুনগরেই অতি শোচনীয়ভাবে তার জীবননাট্যে অকাল যবনিকা নেমে আসত। 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, সময় চলেছে এগিয়ে, চলেছে চলেছে। 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। হঠাৎ খ্যাস, খুব মৃদু একটা শব্দ। প্রবীরের মন দুলে ওঠে। সে দেখে দেওয়ালের ছবিখানা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল এবং সৃষ্টি হলো এক গহ্বরের। গহ্বরটা যেন মৃত্যুর মতোই ভয়ঙ্কর। আর সে গহ্বর পথে দেখা দিল একটা মিশকালো ছায়া মূর্তি। মূর্তিটা গহ্বর থেকে ঝুলে যখন মেঝের উপর দাঁড়ালো, প্রবীরের কাছ থেকে মাত্র হাত 10 তফাতে, তখন দেখা গেল মূর্তিটা যেমন লম্বা ঠিক তেমনই চওড়া, রীতিমতো স্বাস্থ্যবান। ক্ষণেক স্তব্ধ হয়ে একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর মূর্তিটা কোমর থেকে টেনে বের করল একটা উজ্জ্বল দুমুখ ছোরা। ঘরের আবছা আলোতেও ছোরাখানা অদ্ভুত রকমের চকচক করছে। ছোরাখানার দিকে একবার তাকিয়ে নিয়ে সে ধীরে ধীরে সতর্ক পায়ে অগ্রসর হলো প্রবীরের দিকে। প্রবীরও হাতের মুঠোয় রিভলভারটা শক্ত করে চেপে ধরল। ঠিক এমনি সময়ে খাটের তলা থেকে টর্চ জেলে চ্যাটার্জি বিদ্যুৎ বেগে বেরিয়ে এলেন এবং ছায়ামূর্তির দিকে পিস্তল উঁচিয়ে সগর্জনে বলে উঠলেন, হ্যান্ডস আপ, হাত তুলে দাঁড়ান, নড়বার চেষ্টা করলে মরবেন। মূর্তিটা হতভম্ব হয়ে হাত দুটো ঊর্ধ্বে তুলে দাঁড়িয়ে পড়ল। ইতবসরে প্রবীরও তড়াক করে বিছানা থেকে লাফিয়ে পড়ে সুইচ টিপে ইলেকট্রিক আলো জ্বেলে দিল। বন্দী হলেন মধুনগরের জমিদার, আমাদের একান্ত পরিচিত শুভঙ্কর বড়ুয়া। শেষ হল মৃত্যুদূতের অভিযান। হাওড়াগামী ট্রেনখানা ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছে মুক্ত প্রান্তরের বুক চিরে। বেলা 3:30। একখানা ফার্স্ট ক্লাস কামরায় চ্যাটার্জি আর প্রবীর। কাজ এদের শেষ হয়ে গেছে, তারা ফিরছেন স্বধামে। আজ সকালেই ওরা আসামিকে পৌঁছে দিয়ে এসেছেন মধুনগরের পাশেই যে ছোট শহর, সেখানকার থানায়। গ্রেপ্তার হওয়ার পর থেকেই শুভঙ্করবাবুর মনে এসেছে পরিবর্তন। তিনি থানায় পৌঁছে সকলের সামনে স্বেচ্ছায় উদ্ঘাটিত করেছেন হত্যা রহস্যের ইতিহাস। তার সেই স্বীকারোক্তি থেকে যা জানা গেছে তার কিয়দংশ আমরা পূর্বেই দ্বিতীয় পরিচ্ছেদে জানিয়েছি। দ্বিতীয় পরিচ্ছেদের প্রধান বিষয়বস্তু উদয়পুরের এক দিঘির ধারে একজন লোক আর একজন লোককে খুন করে নগর প্রান্তে এক নির্জন বনের মধ্যে গর্তে পুঁতে রাখে। এখন এর মধ্যে রহস্য হল ওই দুজন লোক। ওদের মধ্যে যিনি খুন হয়েছেন তিনি আসল শুভঙ্করবাবু, মধুনগরের আসল জমিদার। আর খুনি হলেন আমাদের এখনকার শুভঙ্করবাবু, অর্থাৎ নকল শুভঙ্করবাবু। নকল শুভঙ্করবাবু অর্থাৎ যিনি এখন হাজতে, তার আসল নাম ভুজঙ্গ বটব্যাল। ভুজঙ্গবাবুর আসল নিবাস উদয়পুরে। শুভঙ্করবাবু কাজের তাগিদে উদয়পুর গেলে ভুজঙ্গবাবুর সঙ্গে শুভঙ্করবাবুর আলাপ হয় এবং শুভঙ্করবাবুর অগাধ সম্পত্তি আর বিরাট জমিদারির পরিচয় পান তিনি। কিন্তু মজার ব্যাপার, তার চেহারার সঙ্গে শুভঙ্করবাবুর চেহারার মিল ছিল অতি আশ্চর্য রকমের, এবং সেই অদ্ভুত মিল লক্ষ্য করেই তিনি উন্মাদ হয়ে ওঠেন। এর পরের ঘটনা সহজ। শুভঙ্করবাবুকে খুন করে
তিনি নিজে শুভঙ্কর বড়ুয়া সেজে মধুনগরে এসে হাজির হলেন। কিন্তু আসবার আগে রাজমিস্ত্রি পাঠিয়ে সুড়ঙ্গ পথ ইত্যাদি কাজগুলি সেরে রাখেন বাড়ি মেরামতের ওছিলায়। তিনি বুদ্ধিমান, বুঝেছিলেন এসবের প্রয়োজন হতে পারে। কিন্তু প্রথম দিনই নিরুপমার চোখে ত্রুটি ধরা পড়ল নকল শুভঙ্কর বাবুর চেহারায়। ব্যাপার সুবিধার নয় বুঝে সেই রাত্রে তিনি খুন করেন নিরুপমাকে, এবং ঠিক এই একই কারণে নায়েব মশাইকেও তিনি পরপারে পাঠিয়ে দেন। নিরুপমার মতো নায়েব মশাই অবশ্য শুভঙ্কর বাবুকে কোনরূপ সন্দেহ করেননি, শুধু হাসতে হাসতে একবার বলেছিলেন, আপনার চোয়াল দুটো যেন একটু উঁচু উঁচু ঠেকছে বাবু। উদয়পুর তো সাংঘাতিক জায়গা, 2 মাসে চোয়াল উঁচু করে ছেড়ে দিল। কিন্তু সচতুর ভুজঙ্গবাবুর মন বলছিল, অল্প থেকে অধিক হতে কতক্ষণ, আগে ভাগে আপদ বিদেয় করাই ভালো। ভুজঙ্গ বটবেলের জবানবন্দিতে এইটুকুই জানতে পারা গেছে। ট্রেন ছুটে চলেছে ঘস 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 ঘস। কামরার মধ্যে চ্যাটার্জিকে প্রবীর বলল, কই অসীমদা, কিভাবে রহস্যের সমাধান করলে বললে না তো আমাকে? শোনো, সিগারেট ধরিয়ে ধীরে ধীরে শুরু করেন চ্যাটার্জি। মাত্র 1 ঘন্টার ঘটনা। তুমি যেদিন পোড়োবাড়িতে আক্রান্ত হলে, ওই দিন রাত্রে শুভঙ্কর বাবুর বাড়ির ছাদ থেকে পোড়োবাড়ির ভৌতিক লীলা লক্ষ্য করেই আমি যেন পথ খুঁজে পেলাম। কেন জানি না, আমার মন বারবারই বলতে লাগলো, ওই ভৌতিক রহস্য আর জমিদার বাড়ির হত্যা রহস্য, এই 2 রহস্য একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। অবশ্য এতটা মনে হওয়ার মধ্যে যে একেবারেই কোনো কারণ ছিল না তা নয়। সত্যি কথা বলতে, সব ব্যাপারের মধ্যে আমি কেমন যেন এক অদৃশ্য অথচ অদ্ভুত সামঞ্জস্য খুঁজে পাচ্ছিলাম। ধরো, শুভঙ্করবাবু উদয়পুরে গেলেন, ঠিক তারপরে পোড়ো বাড়িতে অপ্রত্যাশিতভাবে শুরু হলো ভৌতিক লীলা। আর ঠিক সেই সময়ে এদিকে জমিদার বাড়িতে এলো রাজমিস্ত্রি ছবি আঁটার জন্য। কিন্তু এর মধ্যে আশ্চর্য হবার বিরাট হেতু রয়েছে। যে ছবি আশেপাশের যে কোনো শহরের যে কোনো রাজমিস্ত্রি দেওয়ালে আঁটতে পারে, তার জন্য অত দূর থেকে অত টাকা খরচ করে মিস্ত্রি পাঠাবার কি সার্থকতা? এই গেল একদিক। আর একদিক, ছবি এঁটেই তারা ক্ষান্ত হননি। অনাবশ্যকভাবে জমিদার বাড়ির কিছু কিছু অংশ মেরামতও করে দিয়ে গেছে। অনাবশ্যকভাবে যে মেরামত করেছে, এ ব্যাপারে আমি জানতে পারি সুখদেবের কাছে। মেরামতের কোনো প্রয়োজন নেই, অথচ তারা এখানটা সেখানটা ভেঙেছে আর গড়েছে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তুমি বোধহয় এসব কোনো খবর নাওনি। ওই সামান্য কাজের জন্য এসেছিল 25 জন লোক, আর তারা এখানে ছিল প্রায় 1 মাস। সুখদেবের মুখে এসব শুনে সেদিনে আমার সন্দেহ হয়। প্রশ্ন জেগেছিল, কেন এই অতি আয়োজন? যে কাজ এখানকার মিস্ত্রিদের দ্বারা হতে পারে, সে কাজের জন্য এত টাকা খরচ করে বিদেশ থেকে মিস্ত্রি আনার কি প্রয়োজন ছিল? এবং যে কাজ মাত্র 2 মিস্ত্রির দ্বারা 2 দিনে হয়, তার জন্য 25 জন মিস্ত্রির 1 মাস সময় লাগে কি করে? এ শুধু অস্বাভাবিক নয়, অবাস্তব। এই 2 দিক আমাকে রীতিমতো ভাবিয়ে তোলে। কিন্তু সেদিন এর কোনো সমাধান করতে পারিনি। যাই হোক, সুখদেবকে কলকাতায় আমার ওখানে পাঠিয়ে দিয়ে আমি তো শম্ভু নাম নিয়ে জমিদার বাড়িতে কাজে লেগে গেলাম। তারপর নায়েব মশাই যেদিন খুন হলেন, সেদিন পেলাম আর এক নতুন তথ্যের সন্ধান। আমার চোখের সামনে দিয়ে আসামি নায়েব মশাইকে খুন করে বেরিয়ে এলো কাছারি ঘরে দরজা খুলে। গিয়ে দেখি জানলাগুলো সব অক্ষতই রয়েছে। এর কারণ কি? ভাবতে লাগলাম, ঘরটার মধ্যে একটা মানুষের পক্ষে লুকিয়ে থাকবারও কোনো জায়গা নেই। তাহলেও না হয় বোঝা যেত আসামি আগে থাকতে গিয়েই সেখানে লুকিয়েছিল। তবে অনুমানে বুঝলাম, এই ঘরের মধ্যে এবং জমিদারবাবুর শোবার ঘরের মধ্যে এমন কোনো অদৃশ্য গুপ্তপথ আছে, যে পথে আবির্ভাব ঘটে ওর। না হলে কখনোই সম্ভব নয়, সম্ভব হতে পারে না। কিন্তু কোথায় সে গুপ্তপথ? তখন চিন্তা করবার অবসর ছিল না। নায়েব মশাইয়ের মৃত্যু সংবাদ
জানাবার জন্য তখনই তোমাদের কাছে ছুটি, এবং বাকি রাতটা ওই নিয়ে হইচই করে কেটে যায়। পরের দিন সকালে ব্রেকফাস্ট সারার পর আমি গভীরভাবে ও ব্যাপারটা নিয়ে চিন্তা করবার ফুরসত পাই। কোথায় সে গুপ্ত পথ? আচমকা মনের মধ্যে রাজমিস্ত্রিগুলো এসে ভিড় করে দাঁড়ায়। সামান্য কাজের জন্য অতগুলো মিস্ত্রির উদয় হলো কেন? আর কেনই বা ওরা সুদীর্ঘ 1 মাস ধরে এখানে রইল? তবে কি ওরা ছবি আঁটা আর উদ্দেশ্যবিহীনভাবে এটা ওটা মেরামত করা ছাড়া সকলের অজানাতে কোনো গোপনীয় কাজ শেষ করে গেছে? তা যদি হয়, তবে তাদের সে কাজ কি গুপ্তপথ তৈরি করা? এলোমেলো ভাবনায় আমি ব্যতিব্যস্ত হয়ে পড়ি। সমাধান কোথায়? অথচ আমার মন বলতে লাগলো, একটু সন্ধান করলেই খুঁজে পাবো গুপ্তপথ। শুভঙ্করবাবু সেদিন বিকেলে বোসপাড়া গিয়েছিলেন এক কাজে, আর তুমি ছাদের উপর বসে বই পড়ছিলে। সেই সময় আমি চুপি চুপি জমিদারবাবু শোবার ঘরে গিয়ে ঘরের মেঝে আর দেওয়ালগুলো পরীক্ষা করতে থাকি লাঠির ঘা মেরে। শকুন্তলার ছবিখানার উপর ঘা দিতেই বুঝলাম ভেতরটা ফাঁপা। তখনই এলাম কাছারি ঘরে। কাছারি ঘরের ছবিটাও পরীক্ষা করলাম। ওই এক ব্যাপার। গুপ্তপথের সন্ধান পাওয়া গেল, কিন্তু চাবিটা খুঁজে পেলাম না। পান, বিড়ি, সিগারেট, চা গরম, কেলা চাই। হুশ হলো প্রবীর ও চ্যাটার্জির। ব্যান্ডেল জংশনে এসে গেছে। বসো প্রবীর, গন্ডা 2 কলা কিনে নিয়ে আসি। চ্যাটার্জি বেরিয়ে গেলেন। প্রবীর ভাবতে থাকে, অসীমদার দৃষ্টি কি তীক্ষ্ণ, বিচার বুদ্ধি কি প্রখর। অসীমদার চোখের সামনে যা ঘটেছে তার চোখের সামনেও তাই ঘটেছে, অথচ ওর মধ্য থেকে অসীমদা কত কি জেনে নিয়েছে যা সে চিন্তাও করেনি। না, এই নিরেট বুদ্ধি নিয়ে মধুনগরে আসায় তার অন্যায় হয়েছে। 2 ঘন্টার স্থলে 4 ঘন্টা কেলা নিয়ে চ্যাটার্জি কামরায় ঢুকলেন। তারপর দুজনে সেগুলোর সদ্ব্যবহার করলেন। চা গরম। চাটাই বা বাকি থাকে কেন? চা পানান্তে প্রবীর আর চ্যাটার্জি ক্যানস্টান ধরালেন। প্রবীর শুধল, আচ্ছা অসীমদা, গুপ্তপথ আবিষ্কার করার পর শুভঙ্করবাবুর উপরেই তোমার সমস্ত সন্দেহ গিয়ে পড়ল তো? এক মুখ ধোঁয়া ছেড়ে চ্যাটার্জি বললেন, নিশ্চয়ই, বেশ বুঝতে পারলাম। তিনি উদয়পুর থেকে মিস্ত্রি পাঠিয়ে সুড়ঙ্গ পথ ইত্যাদি করিয়ে নিয়েছেন, কিন্তু প্রমাণের অভাবে ঠুটো জগন্নাথের মতো হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকতে হলো আমাকে। তারপর পোড়োবাড়ির ভৌতিক লীলা আমাকে নতুন পথের সন্ধান দেয়। ভূত আমি বিশ্বাস করি নে, শুধু তাই নয়, দপদপিয়ে আগুন জেলে ধোঁয়া উড়িয়ে জ্বলন্ত চোখ দেখিয়ে যেভাবে ভৌতিক পরিবেশের সৃষ্টি করা হয়েছিল, তাতে যে কোনো একজন বিচার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বুঝতে পারবেন যে ওটা একদল অনভিজ্ঞ মানুষের একটি অতি হাস্যকর ছেলে মানুষই করা হচ্ছে। এর প্রমাণও আমি হাতে হাতে জোগাড় করলাম। তুমি যেদিন আক্রান্ত হলে তার 3 দিন পর একদিন গভীর রাতে আমি হানা দেই পোড়োবাড়িতে। গিয়ে ঝোপের আড়ালে খানিকক্ষণ অপেক্ষা করতেই দেখতে পেলাম একদল লোক গোটা 3 স্প্রিংয়ের কঙ্কাল নিয়ে আগুন জ্বালিয়ে ধোঁয়া উড়িয়ে হুটোপাটি শুরু করে দিল। কিন্তু কেন? রাতের পর রাত এভাবে ভূতের অভিনয় করার পেছনে তাদের কি সার্থকতা? সার্থকতা নিশ্চয় আছে, এবং এও বুঝলাম সে সার্থকতা সামান্য নয়, বিরাট এবং ভয়ঙ্কর। রহস্য সমাধানের জন্য 2 দিন পরেই পোড়োবাড়িতে আবার হানা দিলাম। এবার রাত্রে নয়, সন্ধ্যার পর। ভাগ্য সুপ্রসন্ন, পেয়ে গেলাম এক সুড়ঙ্গ পথের সন্ধান। সুড়ঙ্গ? কোন জায়গায়? সাগ্রহে জিজ্ঞেস করে প্রবীর। চ্যাটার্জি বললেন, সিঁড়িটা দেখেছ তো? ওই সিঁড়ির সামনে যে দেওয়াল, সেই দেওয়াল থেকে শুরু হয়েছে সুড়ঙ্গ। এবার বুঝতে পারছো তো কেন ওরা ভূতের অভিনয় করত? ওই সুড়ঙ্গটা সকলের অগোচরে রাখবার জন্য। কেউ পোড়োবাড়িতে প্রবেশ করা দূরে থাক, বাড়িখানার ত্রিসীমানায় যাতে কেউ না ঘেঁষে, তার জন্য ওদের ওই চেষ্টা। যাই হোক, সুড়ঙ্গ মধ্যে তো নেমে গেলাম, কিন্তু ওই সুড়ঙ্গ পথের শেষ কোথায় জানো? জমিদারের শোবার ঘরের শকুন্তলা ছবির পেছনে, আর কাছারি ঘরের
রাম সীতা ও স্বর্ণহরিণ ছবির পেছনে। প্রবীরের দু চোখ বিস্ফারিত। চ্যাটার্জি বলতে লাগলেন, ওই সুড়ঙ্গের ভেতরে ঘরও একটা আছে। সেই ঘরে শুভঙ্কর বাবু ওরফে ভুজঙ্গ ব্যাট বলের সঙ্গে তার কজন অনুচরের কথাবার্তা শুনে সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে যায়। অর্থাৎ জানতে পারি শুভঙ্কর বাবুই খুনি, এবং এও জানতে পারি একজন চরকে মাসিমা সাজিয়ে কৌশলে তোমাকে কাছারি ঘর কিংবা জমিদারের ঘরে স্থানান্তরিত করে পরের দিন রাত্রেই শুভঙ্কর বাবু তোমাকে ভবপারে পাঠাবেন। এই হলো ব্যাপার। এর পরের ঘটনা তুমি জানো। খানিকক্ষণ চুপ করে থেকে প্রবীর বলে, আচ্ছা অসীমদা, এই যে কদিন আগে তোমার একখানা রেজিস্ট্রি চিঠি পাই, তখন তো তুমি মধুনগরেই ছিলে। চ্যাটার্জি হেসে বলেন, চিঠিখানা লিখে বাড়িতে রেখে এসেছিলাম। ড্রপ করেছে আনন্দ। হাওড়ায় এসে ইন করল ট্রেন। জনবহুল প্ল্যাটফর্মে পা দিয়ে অন্তত সেই সময়টার জন্যও প্রবীর আর চ্যাটার্জির মন থেকে মুছে গেল ফেলে আসা মধুনগর গ্রামের বিভীষিকাময় স্মৃতিটুকু। গল্পের বাক্সবাই রোমানা নুপুর চ্যানেলে আমি রোমানা নুপুর আপনাদের পড়ে শোনাচ্ছিলাম মুরারি মোহন বিটের লেখা একটি রোমাঞ্চকর রহস্য উপন্যাস নিয়তির দূত এর চতুর্থ আর শেষ পর্ব। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর।